আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে ফাহমিদা সুলতানা মিম। আজ আমরা কি পড়ব বলো তো? তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজ আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমাদের পড়াশোনার মূল আলোচ্য বিষয় কোনটা? গত ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা পড়েছিলাম তৃতীয় অধ্যায়, অর্থাৎ পরিবারে শিশুর বেড়ে ওঠা। আজকে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তবে বাংলাদেশের অর্থনীতিটা পড়ার আগে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন রইল। আচ্ছা, তোমরা কি জানো যে অর্থনীতি জিনিসটা কি? তোমরা যদি দৈনন্দিন বিষয়গুলোতে খেয়াল করো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, সবাই তো আমরা ভাত খাই না? এই ভাত যে আমরা খাই, এই ভাতটা কোথা থেকে আসে? এই ভাতটা আসে হচ্ছে, তোমরা বলো। হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পেরেছ। এই ভাতটা আসে হচ্ছে যারা চাষ করে, অর্থাৎ কৃষক থেকে। কৃষকরা আমাদের কি করে? আমাদের উৎপাদন করে, এবং আমরা কি করি? এই উৎপাদন, তারা চাষাবাদ করার ফলে আমরা এই ভাতটা পেয়ে থাকি। আরও কতগুলো উদাহরণ আমরা দেখতে পারি। ধরো, আমরা যে পোশাক আশাকগুলো পরি, এগুলো কারা তৈরি করে জানো? তোমরা অবশ্যই জানো যে এই পোশাক আশাকগুলো তারা তৈরি করে যারা কারখানার শ্রমিক, পোশাক তৈরি করে। আবার আমরা যে ওই যে মাটির যে জিনিসগুলো আছে না, যে কুটির শিল্পগুলো, এগুলো কারা করে? যারা কুটির কাজ করে তারাই করে। তো আমরা এই বিষয়গুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা বিক্রি করে, তৈরি করে, হ্যাঁ, আমাদের উৎপাদন করে, এই সবগুলো কি আমাদের অর্থনীতি। ঠিক আছে? তো তোমরা নিশ্চয় অর্থনীতি জিনিসটা বুঝেছ। এই অর্থনীতি জিনিসটা হচ্ছে চাষাবাদ করে, উৎপাদন করে বা তৈরি করে, যা করার ফলে যে টাকা আয় করে, সেটাই হচ্ছে অর্থনীতি। অর্থ মানে কি? টাকা। ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতিটা মানে হচ্ছে যে তারা কি করে? চাষাবাদ করে, এবং সে চাষাবাদের ফলে তারা কী পায়? টাকা পায়, এবং সে টাকায় তারা কী করে? জীবনযাপন করে। তাই তো আমরা সহজে বুঝতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতিটা কি। ঠিক আছে, চলো আমরা এখন পড়াতে চলে যাই এবং বিস্তারিতভাবে আলোচনা শুরু করি। দেখো, লেখা আছে চতুর্থ শ্রেণী, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ হচ্ছে কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। প্রশ্ন আসতে পারে। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, কারণ গ্রামের মানুষের বেশিরভাগ পেশায় আছে কি? কৃষক। কারণ কি? প্রাচীনকাল থেকে তাদের যে পেশাটা তারা নির্ভর করে জীবনযাপন করছে, সেটাই হচ্ছে কৃষি। বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। ঠিক আছে? আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস, অর্থাৎ জীবিকার মাধ্যমে তারা কি করে? মানে তারা তাদের ভরণ পোষণ, তারপরে বিভিন্ন ধরনের চাহিদা মিটিয়ে থাকে। কোথা থেকে? চাষাবাদের মাধ্যমে এবং গ্রামের মানুষজন। তো আমরা তো শুরুতে বললাম, আমরা যে ভাতটা খাই কোথা থেকে আসে? তারা চাষাবাদ করে, তাদের থেকেই তো আসে, তাই না? দেখো, তারপর আছে কি? শহর অঞ্চলের বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প বাণিজ্যের ভূমিকা রয়েছে। ওই শিল্প আর বাণিজ্য তোমাদেরকে উদাহরণ দিলাম। আমরা যে পোশাকগুলো পরি, তারপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প, কামার কুমার, এগুলো কারা করে? এগুলো তারাই করে যারা কি? শিল্প বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য করে, তারাই কি করে? এগুলো করে। অর্থাৎ পোশাক কারখানা যারা শ্রমিক হিসেবে নিয়োগ আছে বা কাজ করছে, তারাই কি করে? ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ কৃষক জিনিসটা কি। আর একটা হচ্ছে কি? কারখানার শ্রমিক কারা। অর্থনীতিতে ক্রমে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি আধুনিক রাষ্ট্রে কৃষি ও ব্যবসা বাণিজ্য কোন একটা খাতের থেকে আরেকটা খাত কি গুরুত্বপূর্ণ? কৃষি খাত যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ কি? শিল্প কারখানা। কারণ আমরা তো খেলি চলবে না, আমাদের তো পোশাক আশাকের তো প্রয়োজন আছে, তাই না? দেখো, তারপর আছে, দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিতে সবল ও গতিশীল করে তুলতে হবে। আমরা যে বিষয় দক্ষ আছি, সেই বিষয়টাকে আরও সচল রাখার জন্য আমাদের কি করতে হবে? অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা যে পেশায় আছি, সেই পেশার মানুষগুলো একত্রে মিলে যে কৃষিকাজ করে, তারা কৃষির মাধ্যমে উৎপাদন করে জীবিকা নির্বাহ করবে। যে শিল্প কারখানায় যে সে পোশাক
শিল্প করবে, যে কুটির শিল্পে আছে যেমন যে মাটির যে জিনিসগুলো আছে না, মাটির থালাগুলো, তারপর হচ্ছে মাটির যে তৈজসপত্রগুলো আছে না, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের অর্থনীতিটাকে সচল করতে পারি। ঠিক আছে, তার জন্য কৃষক, তারপর হচ্ছে শিল্প, ব্যবসা, সকল খাতের ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। কৃষক মানে উৎপাদন করার ক্ষেত্রে উন্নত করতে হবে, তারপর হচ্ছে শিল্প কারখানার ক্ষেত্রে উন্নত করতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নত করতে হবে, আমদানি রপ্তানি সকল ক্ষেত্রে উন্নত করলে আমাদের অর্থনীতিটা কি হবে, উন্নত হবে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ দেশের কোনো কি নেই, বিকল্প নেই। তোমরা নিশ্চয়ই বুঝেছো আমি কি বুঝিয়েছি এতক্ষণ যাবৎ। প্রথমে আমরা বলেছি কি, কৃষি, অর্থাৎ কৃষি কি করে বাংলাদেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ প্রথমত। তারপর আমরা কি পড়েছি, শিল্প, অর্থাৎ আমরা যে পোশাক আশাকগুলো পরি, আরও নানা ধরনের জিনিসগুলো। তারপরে আমরা পড়েছি এগুলো ছাড়াও যারা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র তৈরি করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেগুলো নিয়ে আমরা কি করলাম, এতক্ষণ আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি তোমাদের বোঝাতে চেয়েছি। চলো আমরা এখন দেখব এই পাঠ শেষে আমরা কি কি বিস্তারিতভাবে জানতে পারি। প্রথমে আছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দিতে পারবো। তারপর আছে বাংলাদেশের গ্রামের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের ব্যাখ্যা করতে পারবো। শহরের অনানুষ্ঠানিক কাজের চিত্র তুলে ধরতে পারবো। তারপর হচ্ছে জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক সব কাজের অবদান ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের শিল্পের প্রকারভেদ সম্পর্কে বিবরণ দিতে পারবো। তারপর আছে অর্থনীতির বিকাশে শিল্পের অবদান নির্ণয় করতে পারবো। তারপর আছে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের প্রধান আমদানি রপ্তানি বিবরণ দিতে পারবো। আমদানি ও রপ্তানির গুরুত্ব উপলব্ধি করতে পারবো। তারপর হচ্ছে কি প্রক্রিয়াজাত শিল্প ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বর্ণনা দিতে পারবো। আরটা হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা কি করতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো। অর্থাৎ আমরা যখন বাংলাদেশের অর্থনীতিটা পড়বো, বাংলাদেশের অর্থনীতিতে শুধু মনে করো যে উৎপাদন ক্ষেত্রে আর শিল্প ক্ষেত্রেই না, আরও নানা ধরনের কাজে বাংলাদেশ কি আছে, আরও অনেক ধরনের কাজই বাংলাদেশে আছে অর্থনীতিকে সচল রাখার জন্য। সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে একের পর এক কী করবো, আলোচনা করব। চলো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা মূল পাঠটা শুরু করি। দেখো পাঠ একে লেখা আছে বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ গ্রাম ও শহরের অর্থনৈতিক যে কাজগুলো কিসের মাঝ বাংলাদেশের অর্থনীতি শহরে এবং গ্রামে টিকে আছে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। চলো শুরু করি। অর্থনৈতিক মূল্য রয়েছে এই যে কোনো কাজ, সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। যদি তোমাদের প্রশ্নে পরীক্ষায় আসে যে অর্থনৈতিক কার্যক্রম কাকে বলা হয়, তখন তোমরা খুব সুন্দর করে লিখে দিবে যে অর্থনৈতিক মূল্য রয়েছে, অর্থাৎ যেইটার মূল্য আছে। যেমন ধরো আমাদের কৃষিটা দিয়ে আমরা উদাহরণটা টেনে আনি। কৃষকরা যে উৎপাদন করছে, তারা কি শুধু উৎপাদন করছে? অবশ্যই করছে না। তারা উৎপাদন করার পেছনে মূল উদ্দেশ্য কি? আয় করা, অর্থাৎ টাকা। তো তারা কি করছে? উৎপাদন করছে এবং সেই উৎপাদন তারা বাজারে বা ব্যবসা বাণিজ্যের কাজে বিক্রি করছে, যার ফলে তাদের কি হচ্ছে? অর্থ আসছে। তো সেটাই বলছে যে অর্থনৈতিক মূল্য আছে, যেটার মূল্য আছে এমন যে কোনো কাজ, কৃষিও হতে পারে শিল্প কারখানা, হতে পারে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প। তো যেই কাজগুলোর মূল্য আছে এবং সেবা ও বিনিময়কে আমরা কি বলতে পারি? অর্থনৈতিক কার্যক্রম বা অর্থনৈতিক কার্যক্রম মানে কাজ, যেই কাজটা করা হয়। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কি বোঝাতে চেয়েছি। আর যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনানুষ্ঠানিক আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। এই দুইটি ভাগে ভাগ করতে পারি। যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, করের আওতায় আনাও কঠিন, সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার নিয়ন্ত্রণ নয়, সংক্ষেপে তাদেরকে কি বলা হয়? অনানুষ্ঠানিক কার্যক্রম বলা হয়। যেমন নিজের জমি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থালির কর্ম, হকারি, দিনমজুর প্রভৃতি। আমরা ছোট্ট একটা উদাহরণ টেনে আনি। ধরো দিনমজুর যারা, আমরা দিনমজুরটা দিয়ে শুরু করি।
ধরো দিনমজুর যারা, তারা কি জানে তারা রেগুলার কত টাকা আয় করতে পারবে? এটা কিন্তু পূর্ব থেকে নির্ধারিত না যে তারা এত টাকায় রেগুলার বা প্রতিদিন কি করবে, আয় করবে। তারপরে সরকারি কোনো হস্তক্ষেপ নেই, তারা যেহেতু নিজস্ব, তাদের দিনমজুর যারা তাদের তো নিজস্ব, তাই না? তো তাদের কি নেই, সরকারি কোনো হস্তক্ষেপ নেই, তারা আর এই কাজের জন্য কোনো নির্ধারিত পূর্ববর্তী কি নেই, টাকা নেই, বা টাকা নির্ধারিত করা নেই যে তারা প্রতিদিন এত টাকা ইনকাম করবে, এগুলো কোনো নির্ধারিত নেই। তো এটাই হচ্ছে কি অনানুষ্ঠানিক, যেটার পূর্ববর্তী কোনো নির্ধারিত মজুরি নেই। তারপর হচ্ছে করের আওতায় আনাও কঠিন, অর্থাৎ কাউকে কর দিতে হয় না, এটা তো আমার নিজস্ব, আমি করলেও আছি না করলেও আছি। যেসব অর্থনৈতিক কার্যক্রম অর্থাৎ কাজ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না, যেহেতু আমার ব্যক্তিগত কাজ, সরকার এটাকে কী করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। সংক্ষেপে আমরা সেটাকে কী বলবো, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই এই কি জানি বলে যে উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, যে এমসিকিউতে আসতে পারে যে কোনগুলো অনানুষ্ঠানিক, কোনগুলো আনুষ্ঠানিক। ঠিক আছে, দেখো এর পরবর্তী স্টেপে যাই। অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম অনানুষ্ঠানিক খাতে হয়ে থাকে, অর্থাৎ যেটা কি নেই, পূর্ববর্তী নির্ধারিত না, আমার ইচ্ছা। অতীতকাল থেকে চলে আসছে বলে এইসব কাজকে অর্থনৈতিক প্রথাগত কাজ বলা হয়। তো অনানুষ্ঠানিকের আরেকটা কাজ কি, এটা হচ্ছে প্রথাগত। অর্থাৎ প্রথাগত মানে হচ্ছে পূর্ববর্তী থেকে বা পূর্ববর্তী সময় থেকে যে কাজটা চলে আসছে সেটাই হচ্ছে প্রথাগত। আশা করি বুঝতে পেরেছ। তা আমরা আবার একটু যদি বলার চেষ্টা করি, যদি পরীক্ষায় আসে অনানুষ্ঠানিক কাকে বলে, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে, সংক্ষেপে বলবে, এত কিছু বলার দরকার নেই, তোমরা বলবে যে যেই কাজের জন্য পূর্ববর্তী মজুরি নির্ধারিত না, সরকারি হস্তক্ষেপ নিয়ন্ত্রিত না এবং অর্থনৈতিক কর দিতে হয় না, তাকেই বলা হয় কি অনানুষ্ঠানিক কার্যক্রম বা কাজ, যেমন দিনমজুর। শেষ, ঠিক আছে। তারপর দেখো, তারপর আছে গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। তো গ্রামের মানুষদের কি যেই অর্থনৈতিক যে কাজগুলো, সেগুলো কি আমরা এখন জানব। বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক হার গুরুত্বপূর্ণ। অনানুষ্ঠানিক তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে কাজ পূর্ববর্তী মজুরি নির্ধারিত নয়, যে তার এত টাকায় রেগুলার ইনকাম হবে, ফিক্সড করা না। যেমন করে সরকারি চাকরি যারা করে, সরকারি চাকরিজীবী যারা করে, তাদেরকে ফিক্সড করা যে মাসে তারা 40,000 পাবে, 50,000 পাবে, এরকম নির্ধারিত। কিন্তু যাদের কাজের জন্য কি করতে হয় না, কারোর জন্য দায় সব কেউ কৈফিয়ত দায়ী করতে হয় না, এবং তারা জানে না তারা রেগুলার কত হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। তো এই বিষয়গুলি হচ্ছে কি অনানুষ্ঠানিক। তো এরকম অনানুষ্ঠানিক বাংলাদেশেও রয়েছে। দেখো, গ্রামে একজন চাষি তাদের পরিবারের সকল সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করছে। হ্যাঁ, নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না, কিন্তু তাদের সেই কাজ বা পরিশ্রমের ফল কেবল তাদের পরিবারের সমাজ রাষ্ট্রের উপর উপকৃত হচ্ছে। তারা যে চাষাবাদ করছে, তারা কি কারোর উপর কি নির্ধারিত যে না তাদেরকে করতেই হবে? কিন্তু তারা যে উৎপাদন করছে, আমরা কিন্তু অনেক উপকার হচ্ছি। তারা ফসল উৎপাদন করছে, চাষাবাদ করছে, আমরা ভাত পাচ্ছি ধান উৎপাদন করার মাধ্যমে, তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে। আমরা কি করছি, আমরা আমাদের খাদ্য উৎপাদনের, আমাদের ভরণ পোষণ কি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা রাষ্ট্র কী হচ্ছে, উপকৃত হচ্ছে, আমরা জনগণ কি হচ্ছে, উপকৃত হচ্ছে, সেটাই বলা হয়েছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ উৎপাদন তারা করছে। কারা করছে? কৃষকরা করছে, যেই কাজটা হচ্ছে অনানুষ্ঠানিক। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা যে উৎপাদন করছে, এই উৎপাদন করার পরে কি হচ্ছে, শুধু দেশ না, দেশের বাহিরেও মানুষ কি করছে, আমদানি করছে। আমরা আবার দেশ থেকে কি করছি, রপ্তানি করছি। এই সকল কিছুতে কি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারা? কৃষকরা, যারা উৎপাদন করে। দেখো, কামার কুমারের কাজ, গ্রামের কুটির শিল্প, তারপর দোকান, অন্যান্য ছোট ছোট ব্যবসা বাণিজ্য অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত। এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম, কৃষকরা, দিনমজুররা, তারপর হচ্ছে কুটির শিল্প, ছোটোখাটো যে দোকানগুলো আছে, হ্যাঁ,
এগুলো কি অনানুষ্ঠানিক, এগুলো হচ্ছে ব্যক্তিগত। তুমি যদি সহজভাবে বুঝতে চাও, তোমরা মনে রাখবে যে যেই কাজগুলো ব্যক্তিগত, কারোর আন্ডারে না, এবং আমি আমার ইচ্ছা মতো সেই কাজগুলো করব, সেগুলোই হচ্ছে অনানুষ্ঠানিক। সহজভাবে তোমাদেরকে বোঝার একটা টেকনিক, যে আমরা কিভাবে বুঝবো যে এই উদাহরণগুলো অনানুষ্ঠানিক। তোমরা মানে এটা বোঝার জন্য সহজেই মনে রাখবে যে যেই কাজগুলো ব্যক্তিগত, হ্যাঁ, এবং কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না, কেউ হস্তক্ষেপ করবে না, আমি আমার ইচ্ছা মতো কাজগুলো করব, সেইগুলি হচ্ছে অনানুষ্ঠানিক। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো, আমাদের অর্থনীতিকে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালে কৃষক সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক কাজের ব্যবহার, প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা আনুষ্ঠানিক খাতে এখনও বর্তমান ভূমিকা রয়েছে। জাতীয় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে। কি বলছে? আধুনিক প্রযুক্তি। আগে কিন্তু মানুষ লাঙল দিয়ে, তারপর হচ্ছে নিজেরা কি করতো, ওই যে কুদাল ছিল না, কুদাল দিয়ে তারা কি করতো, চাষাবাদ করতো, কিন্তু তারা অনেক কষ্ট ছিল এবং অনেক অনেক মানে দেরি হতো আর কি তাদের ফসল উৎপাদন করতে। কিন্তু বর্তমানে কি হয়েছে, তাদের ওই যে আধুনিক প্রযুক্তির কারণে তারা খুবই অল্প সময়ে উৎপাদন করতে মানে সক্ষম হচ্ছে, এবং তারা খুবই দ্রুত তারা তাদের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কি হচ্ছে, সক্ষম হচ্ছে। এই হচ্ছে গ্রামাঞ্চলে অর্থনৈতিক কার্যাবলী। তোমাদের কিন্তু সহজে মনে রাখার একটা টেকনিক বললাম। কি বললাম? যে যেই কাজগুলো ব্যক্তিগত, কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, কর দিতে হয় না, এবং কি যে এই কাজটা করতেই হবে, কোনো জবরদস্তি নেই, এই কাজগুলি হচ্ছে কি অনানুষ্ঠানিক। আমরা উদাহরণে পড়ে নিয়েছি দিনমজুর, কৃষক, তারপর হচ্ছে ছোটো ছোটো দোকানগুলো যে আছে, তো হচ্ছে গ্রামের ক্ষুদ্র কুটির শিল্প, এই সবগুলি হচ্ছে অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত। আর এইগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছ। দেখো, আমরা নিচে যাই। এখানে আছে শহরের অনানুষ্ঠানিক কার্যাবলী। বাংলাদেশের শহরগুলোতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন সকল লোকেই কাজ করে। উচ্চবিত্ত কারা? যারা উচ্চ পর্যায়ে আছে। নিম্নবিত্ত মানে উচ্চ পর্যায়ে থেকে হালকা একটু নিচে, হ্যাঁ। আর উচ্চবিত্ত কাদেরকে বলা হয়, তোমাদেরকে বোঝাই। উচ্চবিত্ত তারা যেমন শিল্পপতি, বড় বড় কারখানার মালিক, হ্যাঁ, তারাই হচ্ছে কি উচ্চবিত্ত শ্রেণীর। মধ্যবিত্ত কারা? যেমন শিক্ষক আছে, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করে, ডাক্তার, এগুলো হচ্ছে কি মধ্যবিত্ত। আর নিম্নবিত্ত কারা? যেমন মনে করো দিনমজুর, দিনে এনে দিনে খায়, কুলি, এগুলি হচ্ছে কি নিম্নবিত্ত। আর বিত্তহীন কারা? যারা ফুটপাতে থাকে, তারা যেখানে যায়, মনে করে যে বাংলা প্রবাদ করছে না, যেখানে রাত সেখানে কাত, এরকম এটা আমরা বলি না, মানে তাদের কোনো ঘর বাড়ি কিছুই নেই, তারা যেখানে সুযোগ পাচ্ছে বা যেখানে পায় তারা মানে সেখানে তারা কী করে, নিজের কাজটা করার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন শ্রেণীর মানুষদের ক্যাটাগরি। তো এখন আমরা কি করবো, এগুলোর কারণগুলো ভালোভাবে জানতে হবে না। দেখো, বিত্তহীন কারা? যারা আবার ভাসমান বা অস্থায়ী। ভাসমান মানে তাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই, তারা যেখানে জায়গা পায় সেখানে তারা জীবনযাপন করে। অস্থায়ী যাকে বলে, এক কথায় অস্থায়ী। কারা? বিত্তহীনরা। তারপর আছে, অর্থাৎ তাদের নিজস্ব বা স্থায়ী কোনো বাসা বাড়ি নেই, তারা বস্তি, ফুটপাত, পার্ক, স্টেশন, এগুলোতে কী করে, বাস করে। উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কারা? যারা অনানুষ্ঠানিক কাজের, অর্থনৈতিক কাজ, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এগুলো হচ্ছে কারা? উচ্চবিত্ত মধ্যবিত্ত। উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা শিল্পপতি, যারা বড় বড় কারখানার মালিক, তারাই হচ্ছে কি উচ্চবিত্ত শ্রেণীর। আর মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কারা আছে? যেমন সরকারি বেসরকারি চাকরিজীবীরা আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, এগুলো কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। ঠিক আছে? তো দেখো, তারপর আছে নিম্ন ও বিত্তহীনরা। ছোটোখাটো দোকান, তারপর হচ্ছে ফুটপাত, হকার, ফেরিওয়ালা, রিক্সা, ঠেলাগাড়ি চালক, মুঠে মিস্ত্রি, জোগালি কিংবা বাসাবাড়িতে জীবিকা করে, তারাই হচ্ছে কি নিম্নবিত্ত বা বিত্তহীন। তো নিম্নবিত্ত আর বিত্তহীন আমরা চিনব কীভাবে? দুটোতে আলাদা প্রশ্ন আসতে পারে। তোমরা সংক্ষিপ্তভাবে মনে রাখবে যে যাদের
নিজস্ব কোনো বাসা বাড়ি নেই, যারা অস্থায়ী তারা হচ্ছে বিত্তহীন। আর যারা মনে করো মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারপর হচ্ছে ফেরিওয়ালা, রিক্সা চালক, তারাই হচ্ছে কি নিম্নবিত্ত। ঠিক আছে, তো আমরা আবার একটু রিপিট করি। উচ্চবিত্ত কারা? যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক, শিল্পপতি, তারপর হচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তারাই হচ্ছে কি উচ্চবিত্ত। মধ্যবিত্ত কারা? যারা সরকারি বেসরকারি চাকরিতে যোগদান করে, ডাক্তার, তারপর হচ্ছে শিক্ষক, তারাই হচ্ছে কি মধ্যবিত্ত। নিম্নবিত্ত কারা? রিক্সা চালক, তারপর হচ্ছে ফেরিওয়ালা, হকার, তারপর হচ্ছে ফুটপাতে যে দোকানগুলো, তারাই হচ্ছে কি নিম্নবিত্ত। আর বিত্তহীন কারা? যারা অস্থায়ী, এক কথা যারা অস্থায়ী, তাদেরকে নিজস্ব বাসা বাড়ি নেই, তাদের থাকার কোনো জায়গা নেই, অর্থাৎ যারা যেখানে জায়গা পায় সেখানে তারা জীবনযাপন করে, তারাই হচ্ছে কি বিত্তহীন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দাগিয়ে ফেলবে। তো দেখো আমরা নিচে যাই। তো অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান, অর্থাৎ অর্থনীতিতে অনানুষ্ঠানিক যে খাতগুলো আছে, এই খাতগুলোর অবদান কি, তারা কি কি অবদান রাখছে অর্থনীতির ক্ষেত্রে। দেখো, গ্রাম প্রধান বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রম ও ধান, পাট, তারপর হচ্ছে রবি শস্য, শাকসবজি, ফলমূল, মাছ ধরা, গরু ছাগল, হাঁস মুরগি পালন, কুটির শিল্প, হাট বাজারে পণ্য বিক্রির মাধ্যমে জীবিকা সংস্থান করেছে। তোমাদেরকে কিন্তু আমি শুরুতে বলে আসছি যে এক কথায় মনে রাখার উপায় হচ্ছে যেগুলো তুমি নিজ উদ্যোগে করবে, অর্থাৎ ব্যক্তিগত, কারোর কোনো হাত নেই, তোমার নিজের স্বাধীনতাভাবে তুমি কাজগুলো করবে, সেটাই হচ্ছে কি অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এখন আমি যদি গরু ছাগল পালন করি, কেউ কি আমাকে বললে কি আমি করবো? যদি আমার ইচ্ছা না থাকে, এটা হচ্ছে আমার ইচ্ছার বিষয়। আমি করলেও আছি, না করলেও আছি। হাঁস মুরগি পালন, এটা আমার ইচ্ছা। কুটির শিল্প আমার ইচ্ছা। তো যেগুলো আমি ব্যক্তিগত ইচ্ছা এবং নিজ উদ্যোগে কাজগুলো করব, সেগুলো হচ্ছে কি অনানুষ্ঠানিক কাজের বা অনানুষ্ঠানিক অর্থনীতির অন্তর্ভুক্ত। আশা করি বুঝেছ। তারপর দেখো কি আছে, শুধু তাই নয়, তারা দেশের নৈতিক জীবনকে সচল রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। একইভাবে শহরের বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষ অনানুষ্ঠানিক কাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছে। যেহেতু ধরো তুমি যে ফসল উৎপাদন করবে, এগুলো কি তুমি একার জন্য করবে? অবশ্যই করবে না। তার জন্য কি করবে তুমি? এগুলো অতিরিক্ত যে তুমি তো নিজের জন্য কিছু রাখবে, অবশ্যই রাখবে। রাখার পর যে অবশিষ্ট যে অতিরিক্ত অংশগুলো থাকে, এগুলো তুমি কি করবে? বাজারে বিক্রি করবে এবং তুমি আয় করার একটা মাধ্যম খুঁজে পাবে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে তুমি সচল রাখতে পারবে। তারপর আছে কি মাছ ধরা। মাছ তুমি কি করবে? মাছ তোমার জন্য রেখে তুমি অতিরিক্ত যে মাছ তুমি ধরবে সেগুলো বিক্রি করে দিবে। তো গরু ছাগল তেমনইভাবে, হাঁস মুরগি, কুটির শিল্প সবগুলো কি করবে? তেমনইভাবে তুমি নিজের জন্য কিছু অংশ রেখে বাকি অতিরিক্ত অংশ তুমি বিক্রি করে তোমার অর্থনৈতিক অবস্থাকে উন্নত করবে, সচল করবে এবং দেশ বিদেশের জন্য কি করবে? বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং বাংলাদেশের অর্থনীতিটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। তো এগুলো হচ্ছে, আমরা কিন্তু শুধু যারা অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত শুধু তারা না, যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এই কাজটা করে থাকে, কারণ সেখান থেকে কিন্তু ভালো টাকা মানে আয় করা যায় তার জন্যে। দেখো, এভাবে প্রথম থেকে বাংলাদেশের অর্থনৈতিক অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। যদি তোমার জ্ঞানমূলকে আসে যে বাংলাদেশের অর্থনৈতিক কোন খাতের উপর বেশি নির্ভরশীল, তোমরা বলবে যে অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। এবং তোমরা এখন এই পর্যন্ত বুঝে গিয়েছো যে অনানুষ্ঠানিক কাজটা কি। দেখো, সরকারি ও বেসরকারি পর্যায়ে অনানুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও জোরদার হবার পরও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি। ঠিক আছে, আমরা যেমন ছিলাম তেমনই আছে। আধুনিক অনেক কিছু আমাদের উপর প্রভাব পড়েছে, কিন্তু আগে যে অনানুষ্ঠানিক কাজের যে বিষয়টা, সেটা এখনও কি হয়নি? মুছে যায়নি বা বিলুপ্ত হয়ে যায়নি। এখনও এটা প্রথাগত, মানে কি পূর্ব থেকে চলে আসছে, এখনও কি স্থায়ী আছে। ঠিক আছে, তারপর দেখো আছে বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প
বাংলাদেশের একটি কৃষিপ্রধান দেশ হলো ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প ও কারখানা গড়ে উঠতে থাকে। শিল্প কারখানা কি? তৈরি পোশাক শিল্প, তারপরে মনে করো যে আর অনেক কিছু আছে। আমরা এখন দেখি, উদাহরণটা দেখলে আমরা পরিষ্কার হয়ে যাব। দেখো, তার মধ্যে আছে পাট, সুতা, কাপড়ের কল। পাট শিল্প কিন্তু বিক্রি করে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে, তোমরা কি সেটা জানো? পাট থেকে কিন্তু বৈদেশিক মুদ্রা আমরা খুব সহজে উৎপাদন করতে পারি। সুতা, তারপর হচ্ছে কাপড়ের কল অর্থাৎ পোশাক কারখানা, এগুলো কিন্তু আমাদের অর্থনীতিটাকে আরও জোরদার করে রেখেছে। তোমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাও, তোমরা শুনো, তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা যখন বইটা পড়বে তখন তোমরা বাস্তব জগৎ অর্থাৎ তোমরা যে দৈনন্দিন যে কাজগুলো করছো, এই কাজগুলোর সাথে তোমরা কি করবে? মেলানোর চেষ্টা করবে। তোমরা ভাববে আমরা যে পোশাকগুলো পরছি এগুলো কোথা থেকে আসছে? অবশ্যই কেউ না কেউ তৈরি করছে, যার ফলে আমরা কি করতে পারছি? পোশাক পরিধান করতে পারছি। সো এই বিষয়গুলো যখন তোমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে, তখন তোমরা খুব সহজে পাঠগুলো খুবই তাড়াতাড়ি মাথায় খুবই সহজে ব্রেনে তোমরা সেট হয়ে যাবে। তো আমরা যখন কোনোটা পড়বো তখন আমরা চেষ্টা করব যে দৈনন্দিন জীবনের সাথে কাজটা মেলানোর। তাহলে আমরা কি করতে পারবো? খুবই সহজে বিষয়টা বুঝতে পারবো এবং আমাদের খুবই সহজে মনে থাকবে। ঠিক আছে, দেখো, পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত হচ্ছে সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিলস। যদি প্রশ্নে আসে যে পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় কি? পাটকল আদমজি ফুট মিলস। ঠিক আছে, এমসিকিউ আসতে পারে বা জ্ঞানমূলক আসতে পারে, দাগিয়ে ফেলো। তারপরে আছে দেখো, পাকিস্তান আমলের শিল্প বা কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অঞ্চলটি শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার ছিল। আমরা তো সবাই জানি যে পাকিস্তানিরা বা পশ্চিম পাকিস্তান আমাদের নানাভাবে শোষণ করেছিল। তারা যদি আমাদের শোষণ না করতো, আমরা কিন্তু আমাদের দেশটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আরও অনেক দূর এগিয়ে যেত। কিন্তু তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অর্থনীতির দিক থেকে আছি। ঠিক আছে, তারপর দেখো, 1971 সালের স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা কি হয়? গড়ে উঠতে থাকে। এক সময় আমাদের দেশে পাট শিল্প ছিল প্রধান। আমি বললাম না, পাট শিল্পের উপর ভিত্তি করে কি হতো? বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পেতাম। পাট ছিল প্রধান একটা মাধ্যম অর্থনৈতিকটাকে সচল রাখার জন্য। তার পাশাপাশি ছিল আরেকটা পোশাক শিল্প। ঠিক আছে, সেই সঙ্গে ছিল চা, সিমেন্ট, সার, চামড়া, তারপর হচ্ছে রেল ইঞ্জিন কারখানা। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে ফেলো। বর্তমানে তৈরি পোশাক ও ওষুধ শিল্প বাংলাদেশে বিরাট সাফল্য অর্জন করেছে। বর্তমানে কি আছে? বর্তমানে আছে তৈরি পোশাক শিল্প, তারপর আছে ওষুধ শিল্প কি করেছে? বিরাট সাফল্য অর্জন করছে, অর্থাৎ অর্থনীতিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী এক সময় আমাদের বাংলাদেশটা আরও অনেক বেশি উন্নতর দিকে বা অর্থনৈতিক দিক থেকে সচল হতে সক্ষম হবে। তার জন্য দরকার আমরা যে বিষয়গুলো আমাদের অর্থনীতিকে সচল রেখেছে এগুলোকে আরও ভালোভাবে কি করা? পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা। এবং তোমরা একদিন সেই বিষয়গুলো এবং তোমরা কি কখনো ভাবো না যে আমরা এক সময় দেশের এই কাজগুলো করব, দেশের জন্য এইগুলো করব এবং অর্থনীতিকে আর সচল করব? আমি কিন্তু ছোটোবেলা থেকে ভাবতাম যে আমি দেশে উন্নত করব। আমি এটাও ভাবতাম যে আমি একদম দেশের প্রধানমন্ত্রী হব, বুঝছো? তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা এটা চিন্তা ভাবনা করেছো, আমিও করতাম। তো এই আর কি। তো এগুলো কি করবে? যেই বিষয়গুলো তৈরি পোশাক শিল্প ও ওষুধ শিল্প বাংলাদেশের কী করছে? সাফল্য অর্জন করে, বিরাট সাফল্য অর্জন করছে। তারপর আছে মূলধন, উৎপাদন পরিমাণ, তারপর হচ্ছে কর্মী, শ্রমিকের সংখ্যা ইত্যাদির বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটিভাবে ভাগ করা যায়। তো এগুলো বাংলাদেশের শিল্প শুধু একটাতের মধ্যে সীমাবদ্ধ না, এগুলো আরও কী আছে? আর বিভিন্ন ধরনের ভাগ আছে। চলো আমরা সেই ভাগগুলো দেখি এবং কোনগুলো কতটুকু কী করছে, সে অবদান রাখছে, সেগুলো আমরা এখন আস্তে আস্তে জেনে নিব। দেখো, প্রথমে আছে বৃহৎ শিল্প। বৃহৎ মানে কি? আমরা সবাই জানি বৃহৎ মানে হচ্ছে বড়। ঠিক আছে, তাই না? অর্থনীতি 2016 অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে বড় আর কি, বৃহৎ, সর্ববৃহৎ যেটাকে বলতে বৃহৎ শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি ও কারখানা ব্যতীত
কারখানা ভবন ব্যতীত স্থায়ী মূল্য 50 কোটি টাকার অধিক কিংবা তৈরি পোশাক বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠিত ব্যতীত যেসব শিল্প 300 জনের অধিক নিয়োজিত ছিল। তোমরা কিছুই বুঝোনি, আমিও তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা এত কিছু জানার প্রয়োজন নেই, তোমরা এতটুকু মনে রাখবে যে বৃহৎ শিল্প 2016 অনুযায়ী যে বৃহৎ শিল্পটা আছে সেখানে কি হতো, জমি বা কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ছিল কত, 50 কোটি। আর সেখানে এবং তৈরি পোশাক বা শ্রমঘন যে পোশাকগুলো তারা তৈরি করতো তার জন্য তারা মানে শ্রমিক নিত কতজন, 300 জন। দুইটা কথা মনে রাখো, একটা হচ্ছে বৃহৎ শিল্প বলতে মানে বৃহৎ শিল্প যে বিষয়টা সেটা তোমরা সবাই জানো যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান এগুলো কত কোটি টাকার ছিল, 50 কোটি। আর নিয়োগ করা হতো কতজন শ্রমিক, 300 জন। ঠিক আছে, এতটুকু মনে রাখলে চলবে। তারপর দেখো পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিন, বিদ্যুৎ প্রভৃতি হচ্ছে বৃহৎ শিল্পের উদাহরণ। এই বৃহৎ শিল্পের উদাহরণগুলো তোমরা অবশ্যই দাগিয়ে ফেলো, কারণ কি এমসিকিউ যে কোনো মুহূর্তে এখান থেকে চলে আসতে পারে। কি কি বৃহৎ শিল্প? পাট, আমার সাথে বলো আমার সাথে বলো তোমরা, পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিন, বিদ্যুৎ প্রভৃতি। এগুলো কিন্তু ছাড়াও কিন্তু অনেকগুলো আছে, আপাতত তোমরা এগুলো মনে রাখলে চলবে। কি কি আবার বলো, পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিন, বিদ্যুৎ ইত্যাদি। এগুলো হচ্ছে কি বৃহৎ শিল্পের উদাহরণ। দেখো এইসব শিল্প প্রতিষ্ঠান প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞতা, ব্যবস্থাপনা লোক। বৃহৎ শিল্প পরিচালনা করার জন্য কিন্তু নরবরে কোনো লোক দেওয়া হবে না, দক্ষ লাগতে হবে, যারা পাকাপুক্ত কাজ করতে পাকাপুক্ত। যেহেতু এটা বড় বড় প্রতিষ্ঠান সেই কারণে এখানে অদক্ষ মানুষ কি করতে পারবে না, নিয়োগ নিতে পারবে না। তো কি কি দরকার আমরা জেনে নেই। এখানে যেহেতু প্রচুর মূলধন আছে তার জন্য দক্ষ শ্রমিকও দরকার, ভালো কারিগরি দরকার, প্রকৌশল দরকার, বিশেষজ্ঞ, অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দরকার। ঠিক আছে, এইসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। যে ধরো যে জিনিসটার উৎপাদন বেশি সেই জিনিসটা রিস্কি আছে। ধরো এত মূলধন যেহেতু বেশি, সেটা যদি একবারে ধরো কোনো ব্যবসা যদি লসে পড়ে যায় সবটাই কিন্তু চলে যাবে, এরকম আর কি। কোন কোন শিল্পের ক্ষেত্রে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা বড় অংশ বিদেশে রপ্তানি করা? তারা কি করছে, দেশে উৎপাদন করছে, তার পাশাপাশি অতিরিক্ত অংশটাকে কি করছে, বিদেশে রপ্তানি করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যার ফলে দেশটা কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা তৈরি করছে। জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনীতি মেরুদণ্ড হিসেবে এই শিল্পগুলো কাজ করছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি তোমাদের কি এতক্ষণ কি বুঝিয়েছি, বৃহৎ শিল্প। তো তোমাদেরকে আমি সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, প্রথমে তোমরা মনে রাখবে যে বৃহৎ শিল্পগুলো হচ্ছে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, তো শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে শিল্প বা কারখানা ভবন। তো সেখানে কি রয়েছে, 50 কোটি টাকার সম্পদ রয়েছে এবং তার জন্য দরকার তারা 300 জন শ্রমিক তারা নিয়োগ দিয়ে থাকে। তো তারপরে আমরা কি পড়েছি, এর উদাহরণগুলো পড়েছি, কি পড়েছি, পাট পড়েছি, বস্ত্র, তারপর হচ্ছে চিনি, সিমেন্ট, সার, রেল ইঞ্জিন, এগুলো পড়েছি। তারপর আমরা কি পড়েছি, এগুলো এখানে যেহেতু প্রচুর পরিমাণে মূলধন আছে, যেহেতু প্রচুর পরিমাণ মূলধন আছে তার জন্য দরকার কি, দক্ষ এবং কারিগরি শ্রমিক, তারপর দরকার হচ্ছে বিশেষজ্ঞ, অভিজ্ঞ লোক। হ্যাঁ, তো তারপর আমরা কি পড়েছি, যেই অংশটুকু আমরা উৎপাদন করছি শিল্পগুলো, সেই অতিরিক্ত অংশটা আমরা কি করছি, বিদেশে রপ্তানি করছি। এই সামগ্রিক বিষয়গুলো হচ্ছে কি বৃহৎ শিল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো বৃহৎ শিল্প জিনিসটা কি। তারপর আছে মাঝারি, অর্থাৎ বৃহৎ থেকে একটু কম, অর্থাৎ মধ্যম পন্থায় যেটাকে আছে, কমও না বেশিও না। এক কথা মনে রাখবে, মাঝারি মানে হচ্ছে কমও না বেশিও না। দেখো মাঝারি শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য হচ্ছে 15 কোটি। কত কোটি? 15 কোটি। 15 কোটি বা সর্বোচ্চ হচ্ছে 50 কোটি। যেসব প্রতিষ্ঠানে 100 থেকে 300 জন শ্রমিক নিয়োজিত আছে। আমরা কি পড়েছি যে মাঝারি শ্রমিক তারা যারা হচ্ছে 50 কোটি
সর্বনিম্ন হচ্ছে 15 কোটি, আর সর্বোচ্চ সর্বনিম্ন 15 কোটির বেশি হলে কি 50 কোটি। কি হবে? এটা হচ্ছে শিল্প, তুমি যেই সম্পদ আর কি, যে সম্পদটা তুমি ব্যবহার করে উৎপাদন করবে সেই সম্পদের মূল্যটা বলছে। আর সেই সম্পদের মূল্যটা রাখতে তো চলবে না, তার জন্য তো কাজ করা দরকার। তো শ্রমিক দরকার হচ্ছে 121 থেকে 300-র মধ্যে। ওকে, তো এই মাঝারি শিল্পের উদাহরণগুলো আমরা জেনে নিই। আছে কি হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, তারপর হচ্ছে সিরামিক, কলার স্টোরেজ বা হিমাগার প্রভৃতি, এগুলো হচ্ছে কি মাঝারি শিল্প। তারপর আছে দেশের চাহিদা পূরণ ও লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে কী করছে? গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই শিল্পগুলো কী করছে? মানুষের বেকারত্বটাকে কমিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করছে। আশা করি বুঝতে পেরেছি আমি কী বলেছি। বৃহৎ মানে সর্ববৃহৎ, অনেক বেশি, আর মাঝারি মানে হচ্ছে কমও না বেশিও না। তারপর আছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প মানে হচ্ছে একবারে কম, যাকে বলে সর্বোচ্চ সর্বনিম্ন যেটাকে বলে। ঠিক আছে, দেখো ক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান জমি বা কারখানা ভবন ব্যতীত স্থায়ী মূল্য হচ্ছে 75 লক্ষ থেকে 15 কোটি টাকা। সর্বনিম্ন 75 আর সর্বোচ্চ হচ্ছে 15 কোটি টাকা। কিংবা যেসব প্রতিষ্ঠানের লোক সংখ্যা থাকবে 31 থেকে 120 জন শ্রমিক কী করবে? কাজ করবে। চাল কল, ছোট ছোট জুতা, প্লাস্টিক কারখানা, তো হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এর উদাহরণ। তোমরা প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা উদাহরণ তোমরা দেখে রাখবে, কারণ যে কোনো সময় তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কোন শিল্পে 75 থেকে 50 কোটি টাকার সম্পদ ব্যয় করা হয়। তোমরা কি বলবে? ক্ষুদ্র। এখন প্রশ্ন আসলো যে কোন শিল্প কারখানায় 15 কোটি টাকার অধিক, অর্থাৎ 50 কোটির মধ্যে তারা সম্পত্তি রয়েছে, কি বলবে? মাঝারি বলবে। এরকম করে তোমরা কি করবে? এই সম্পদগুলো এবং কতজন লোক নিয়ে এই শিল্প কারখানাটা তৈরি হয়েছে, গঠন হয়েছে, এগুলো তোমরা খুবই ভালো করে মনে রাখবে। তোমাদের কাছে আমার অনুরোধ, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপর আছে কি কুটির শিল্প। প্রথমে 3টা পড়ে নিয়েছি কি কি বৃহৎ শিল্প, মাঝারি, তারপর আছে কি ক্ষুদ্র শিল্প, এগুলো। এখন আমরা বলবো কুটির শিল্প। এই শিল্পে উৎপাদন ও বিপণনের প্রধান কাজটি প্রধানত মালিক নিজে তার পরিবারের সদস্যরা করে থাকে। কুটির শিল্প মানে কি? ক্ষুদ্র, মানে ক্ষুদ্র থেকে একদম ক্ষুদ্র যেটাকে বলে। ঠিক আছে, এখানে হচ্ছে বেশিরভাগ কুটির শিল্পের কাজগুলো কারা করে জানো? যারা পরিবারের লোকেরা। এই কাজগুলো তোমরা বেশিরভাগ দেখে থাকবে ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের ক্ষেত্রে তুমি বেশি ভালোভাবে খেয়াল করে লক্ষ্য করে দেখতে পাবে। যেমন চাকমা, মারমা, তারা কিন্তু নিজেদের পোশাক কিন্তু নিজেরা তৈরি করে। তবে তারা বিভিন্ন ধরনের বেতের, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র যেই বিষয় আকর্ষণ করে, ক্ষুদ্র বাট অনেক আকর্ষণ করে, এই বিষয়গুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের দেশের তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত, কাঠের শাড়ি, তারপর হচ্ছে মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ। এই উদাহরণগুলো বারবার বলছি, উদাহরণগুলো তোমরা তাড়াতাড়ি দাগিয়ে ফেলবে এবং খুবই মনে রাখার চেষ্টা করবে। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা শিল্পে অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান সরঞ্জাম অর্জনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের কুটির শিল্প। কুটির শিল্প জিনিসটা হচ্ছে কারো আন্ডারে গিয়ে কি করতে হয় না, কিছু করতে হয় না, সেটা তার নিজের উদ্যোগে করতে পারবে এবং সেটা দিয়ে সে অর্থনৈতিকটাকে কি সচল করতে পারবে, সে নিজেও যে আয় করতে পারবে এবং অতিরিক্ত আয় সে কী করতে পারবে? বিদেশে রপ্তানি করতে পারবে। ঠিক আছে, তোমরা কি কখনো রাঙামাটি গিয়েছো? তোমরা যে রাঙামাটি গিয়ে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবে যে এই তারা ক্ষুদ্র যে জিনিসগুলো খুবই সুন্দর, আমি কিন্তু দেখেছি, খুবই সুন্দর তারা এগুলো কাজগুলো করে, একদম নিখুঁতভাবে করে। তোমরা দেখলে খুবই কি বলবো, অনেক মুগ্ধ হয়ে যাবে, অনেক সুন্দর বিষয়গুলো। তোমরা অবশ্যই যখন সুযোগ হয় তোমরা অবশ্যই রাঙামাটি থেকে ঘুরে আসবে। তো দেখো এখন তারপর আছে কি বাংলাদেশে অর্থনীতিতে শিল্পের অবদান। নগরের বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের
ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, ওষুধ শিল্পের মতো জিনিসপত্র তো বটে, জ্বালানি শিল্প, গৃহ নির্মাণ সামগ্রী আমাদের জীবন আজ অচল। খাদ্য ছাড়া কি আমরা বাঁচতে পারি? অবশ্যই না। তারপর আছে কি বস্ত্র, আমাদের পোশাক পরিধান করতে হবে, বেঁচে যেহেতু থাকবো অবশ্যই পোশাক পরিচ্ছদ করতে হবে লজ্জা নিবারণের জন্য। ওষুধ, আমরা তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে, তার জন্য আমাদের কী প্রয়োজন? ওষুধ প্রয়োজন। তারপর জ্বালানি দরকার, বিদ্যুৎ দরকার, আমরা তো কারেন্ট ছাড়া চলতে পারবো না। গৃহ নির্মাণ সামগ্রী আমাদের জীবন কি আজ অচল। এই বিষয়গুলো আমাদের জীবন অসম্পূর্ণ, আমরা চলতে পারি না। আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি। কৃষির পর দেশের বিরাট অংশ মানুষের জীবিকা, এটা সংস্থান এই খাত থেকে আসে। ঠিক আছে, কৃষি, আমরা যে খাদ্য উৎপাদন, আমাদের খাদ্য গ্রহণ করি কৃষি থেকে আসে না? তো এগুলো ছাড়াও আমরা যে ঔষধ, বস্ত্র, তারপরে হচ্ছে এগুলো তো আমরা অবশ্যই আছে। তারপরে জ্বালানি, বিদ্যুৎ, তো গৃহ নির্মাণ, এগুলো আমাদের কি একটা জীবিকার একটা সংস্থান এই খাত থেকে আসে। এর অভাবে দেশের বেকারত্বের হার আরও বেড়ে যেত। সাম্প্রতিককালে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের পোশাক শিল্পের লক্ষ্য মানুষ, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। পোশাক শিল্পের কারণে কি শুধু পুরুষরা, নারীরাও কি গার্মেন্টসে কি করতে পারছে? তাদের জীবিকার মাধ্যম হিসেবে তারা তাদের কর্মসংস্থান তৈরি করতে পারছে এবং তারা নিজেরা কী করতে পারছে? আয় উন্নতি করতে পারছে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে। শুধু পুরুষরাই নয়, দেশের উন্নতি সাধনে নারীরাও সমান তালে পুরুষদের সাথে কী করছে? সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং দেশকে উন্নত করার বিষয়ে কী করছে? অবদান রাখছে। এটি দেশের সামাজিক অগ্রগতিতেও ভূমিকা রাখছে। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নাগরিক। আচ্ছা দেখো, শুধু অর্থনীতিটা আমাদের দেশে না, এটা দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। এবং আমাদের দেশটার মধ্যে যে পাট শিল্প যে বললাম, তারপর হচ্ছে পোশাক শিল্প, এগুলো কিন্তু বিশ্বের মধ্যে জনপ্রিয়। আমাদের দেশটা কিন্তু বিশ্বের মধ্যে জনপ্রিয় কিসের মাধ্যমে? অর্থনীতিটা, ওই যে তৈরি পোশাক শিল্প বললাম, তারপর হচ্ছে পাট শিল্প, এগুলো কি আমাদের অর্থনীতিটাকে সচল রেখেছে এবং দেশ বিদেশের মানুষ আমরা এগুলো কি করছে? চিনতে পারছে এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছি, যার ফলে আমাদের অর্থনীতিটা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ সামনের দিকে আরও অগ্রসর হবে। তাই বিভিন্ন শিল্প কারখানার নিরাপত্তা, পরিবেশ ও শ্রমিক অধিকার সংহত করা যেমন এই শিল্পগুলো উন্নয়নেও জরুরি, তেমনি শিল্পের প্রভাবে পরিবেশ দূষিত করা বন্ধ করতে হবে, সরকারের নজরদারি চালু করা আবশ্যক। আমরা তো জানি এই শিল্পগুলো কী করছে? আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু আমাদের অবশ্যই তার পাশাপাশি নজর রাখতে হবে আমরা এমন কোনো অর্থনীতিতে সচল করার ক্ষেত্রে যাব না যেই কাজটা পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের ক্ষতি করে আমরা কি করতে পারবো না। অর্থনৈতিকটা সচল রাখার অর্থনৈতিক সচল রাখা আমরা তখনই করব যখন কি পরিবেশও কি থাকবে? দূষিত হবে না এবং আমাদের অর্থনীতিটাও কি হবে? আমাদের অর্থনীতিটাও সচল থাকবে। তখনই এটাই হচ্ছে আমাদের নজর রাখতে হবে না, তা না হলে শিল্পায়নের সুফল পাওয়া যাবে না। পরিবেশটাকে সুন্দর রাখতে হলে আমাদের অবশ্যই চারপাশের পরিবেশ যেন দূষিত না হয় সেই কাজ এড়িয়ে চলতে হবে। দেখো, তারপর আছে বাংলাদেশের শিল্পের সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশের শিল্প সম্ভাবনা ভবিষ্যতে কি সুযোগ সুবিধা এবং কোথা পর্যন্ত পৌঁছাতে পারে সেটা আমরা এখন জানবো। দেখো, বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ, এর রয়েছে বিপুল সম্পদ। বাংলাদেশে কিন্তু বিপুল সম্পদ আছে, কিন্তু সেই সম্পদটাকে কাজে লাগানোর মতো দক্ষ শ্রমিক খুবই কমই আমাদের দেশে রয়েছে। এখানে অপেক্ষিত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিক পাওয়া যায়, ফলে বিদেশি বিনিয়োগকারী এদেশে শিল্প ও স্থাপন বিনিয়োগ করতে আগ্রহী হন। তোমাদেরকে একটা কথা বলি, কি বলবো, বাংলাদেশ কিন্তু বাংলাদেশে এত দক্ষ মানুষ থাকা সত্ত্বেও তারা কি করতে পারছে না? কর্মসংস্থান করতে পারছে না। কিন্তু যারা প্রবাসী, যারা বিদেশে কাজ করছে, তারা কিন্তু ওই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ,
মানে বাংলাদেশে দক্ষ থাকার পরেও তারা কি করতে পারছে না, ওইভাবে তারা দক্ষ জনশক্তিকে চিনতে পারছে না, যার কারণে তারা বিদেশে গিয়ে ওই অন্য দেশটাকে সচল করছে এবং উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। কি বলবো, দেশের কথা বলে আর লাভ নেই। মানে তারা এত দক্ষ মানব শ্রমিক পাচ্ছে, তারপর তারা কি করছে না, তাদেরকে নিচ্ছে না, নিয়োগ নিচ্ছে না। দেখো, তৈরি পোশাক শিল্প এবং এর একটি বড় উদাহরণ আমাদের দেশটা কিন্তু তৈরি পোশাক শিল্প, তারপরে আছে কি এই পাট শিল্প, চামড়া শিল্প, এগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশের একজন এককভাবে যৌথ অংশীদারিত্ব তৈরি পোশাক কারখানা স্থাপন করেছে। হ্যাঁ, তারপর দেখো, এদেশের তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদিত হয়েছে। তৈরি পোশাক অন্যান্য শিল্প বিদেশি পুঁজি বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। ওই যে বললাম, বিদেশিরা কী করছে, তারা তৈরি পোশাক শিল্প তারা মানে তারা তাদের দেশে আমদানি করতে খুবই আগ্রহ দেখাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়া অথবা ইপিজেড প্রতিষ্ঠা করছে। তাছাড়া পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি, তারপর হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে সরকারি বিদেশি খাতে নিয়োগ উৎসাহিত হচ্ছে। এগুলো কি করছে? তাছাড়া আরও বিভিন্ন ধরনের ওই যে বিদ্যুৎ, তারপর হচ্ছে গ্যাস সরবরাহ উন্নতি, আমাদের দেশটা কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস আছে, বিদ্যুৎ আছে। হ্যাঁ, এগুলো চালু ঠিক হচ্ছে, সরকার শিল্প খাতে বিদেশি নিয়োগ উৎসাহিত হচ্ছে। কারণ আমাদের দেশের মতো তো উন্নত দেশ, আমাদের দেশ কিন্তু অনেক উন্নত, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করার মতো কি নেই, দক্ষ জনশক্তির খুবই অভাব। হয়তো আছে কিন্তু তারা খুঁজে পায় না, এবং খুঁজে পেলেও তারা কি করতে পারছে না, নিয়োগ দিতে পারছে না, এবং তাদের কর্মসংস্থানের কারণে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইসব পদক্ষেপের ফলে আগামীতে দেশের নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিরা অনেক অর্জিত হচ্ছে, তারা কী করছে, শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। কিছুটা বললাম না, তারা যারা বাংলাদেশের দক্ষ শ্রমিকরা কিন্তু বিদেশে গিয়ে কী করছে, ওই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এবং অগ্রগতি করছে। বাহিরের দেশ কিন্তু এমনিতে উন্নত থাকে, তারপরে তারা আমাদের দেশের দক্ষ জনশক্তির কারণে কি হচ্ছে, দেশটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, বাহির দেশটা আর কি। এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য দিয়ে হওয়ায় সংক্রমণ উজ্জ্বল হয়ে উঠছে। এর ফলে শুধু দেশ দারিদ্র্য হ্রাস ও বেকারত্ব সমাধান হবে, শুধু তাই নয়, সাধারণত মানুষের আর্থিক উন্নতির অবনতি, জাতীয় শক্তি কী হবে, সচল হবে। অর্থাৎ আমাদের দেশের সরকাররা যদি নজরদারি করে এবং চিহ্নিত করে দক্ষ অদক্ষ, যারা দক্ষ তাদেরকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এবং যারা অদক্ষ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে বা দক্ষ জনসম্পদে পরিণত করা, তবে কিন্তু দেশ দেবে খুব দ্রুত আমরা উন্নতির দিক এবং দেশটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। তো তার জন্য কি দরকার, সরকারের এবং জনগণের একত্রিত হওয়া এবং মত প্রকাশ এবং মতের বিনিময় করা। তাহলে কি হবে, দেশটা অর্থনীতিতে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা আমাদের দেশটাকে বিশ্বের মানচিত্রে আমরা কী করতে পারবো, উপস্থাপনা করতে পারবো। ঠিক আছে, তারপর আছে দেখো বাংলাদেশের আমদানি ও রপ্তানি। সাধারণত আমদানি বা রপ্তানি হচ্ছে আমরা অন্য দেশ থেকে আমদানি করি আর আমাদের দেশ থেকে তারা কী করে, রপ্তানি করে। সাধারণত কোনো দেশে তার চাহিদার সমস্ত জিনিস তারা নিজের উৎপাদন করতে পারে না। কোনো দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, যে তারা সব বিষয়ে পাকাপোক্ত হয় না। এক দিকে তারা কী থাকে, অক্ষমতা থাকে, এবং তারা কী করে, অন্য দেশ থেকে তারা কী করে, এগুলো আমদানি করে। অন্য দেশ থেকে তারা কিছু জিনিস আমদানি করতে হয়। এভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ আমরা বিদেশে রপ্তানি করা হয়। যে দেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সাধারণত সেগুলোকে বিদেশে রপ্তানি করা হয়। আমাদের দেশে যেহেতু পাট শিল্প, তারপর হচ্ছে পোশাক শিল্প, খাদ্য, তারপর হচ্ছে কৃষি শিল্পের বিভিন্ন উৎপাদনগুলো আছে, সেগুলো তারা কী করছে, বিদেশিরা কী করছে, দেশ থেকে আমদানি করছে। এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে আমরা বিদেশ থেকে রপ্তানি করছি। বিদেশ থেকে তারা আমাদেরকে রপ্তানি করছে এবং আমরা এই রপ্তানি করার মাধ্যমে, রপ্তানি আমি দিচ্ছি আর কি,
রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করে তেমনি দেশের উন্নয়নের কাজে লাগছে। বিদেশ থেকে যেমন আমরা আনছি তেমনি আমরা দেশ থেকে তারা দিচ্ছি। আমদানি রপ্তানির ফলে কি হচ্ছে, দেশটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কারণ কোনো দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ যে তারা আমরা একটা ধরো মানুষ দিয়ে উদাহরণ করি, কোনো মানুষই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, পারফেক্ট না, তার একটা না দিক থেকে কি থাকে, সে অক্ষম থাকে। ঠিক আছে, কেউ মেধা দিক থেকে থাকে, কেউ তার কাজকর্মে থাকে, কেউ তার বিবেক বুদ্ধি দিয়ে থাকে। এরকমভাবে আমদানি রপ্তানির ক্ষেত্রেও কোনো দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণতা সে সব দেশে এই উৎপাদন করতে পারবে। একটা দেশ থেকে কী থাকবে, অপূর্ণ থাকবে, এবং এই অপূর্ণতা সে কী করবে, দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে থাকবে। ঠিক আছে, দেখো তারপর আছে যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। কোনো দেশই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না, যেহেতু তারা আমদানি করতে বা রপ্তানি করতে পারছে, বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যের আমদানি করা হয় সেটি তারা কী করছে, রপ্তানি ও সহজ ও লাভজনক তাই করা হয়। যে জিনিস তারা সহজ মনে হয় তারা সেই জিনিসটাই করছে, এবং দেশ বিদেশে মানুষ আমদানি রপ্তানি করার মাধ্যমে কিন্তু তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে, এবং তাদের দেশটা কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এবং আমদানি রপ্তানি এবং বৈদেশিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেখো কিছু কিছু দেশ আছে চুক্তি দিয়ে থাকে, তুমি যদি আমাকে এতটুকু জিনিস দাও, হ্যাঁ আমি তোমাকে এই অতটুকু টাকা দিব, বৈদেশিক মুদ্রা। এরকমভাবে চুক্তির মাধ্যমে কিন্তু কী হয়, আদান প্রদান হয়। তারপর দেখো, আর এই বাণিজ্য কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ বাণিজ্য শুল্ক নির্ধারিত বিষয়গুলো দেখার জন্য কতগুলো আন্তর্জাতিক অঞ্চল বা সংস্থা বা গঠন রয়েছে, যেমন বিশ্ব বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, WTO, অবশ্যই তোমার মনে রাখবে, এটা পুনরূপ আসতে পারে। তারপর আছে কি, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ SAFTA। ঠিক আছে, দুইটা কিন্তু আছে, কি জানি বলে, পুনরূপ আছে, পুনরূপটা কিন্তু দেখে নিবে, কারণ অনেক সময় MCQতে কিন্তু MCQর কথা বলে লাভ নেই, কোত্থেকে যে আসে, তাই আমরা কোনো অংশ বাদ দিব না, প্রত্যেকটা অংশ খুঁটিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো WTO এটা পুনরূপটা তোমরা পড়ে নিবে MCQর জন্য। তারপর হচ্ছে SAFTA, এটা তোমরা MCQর জন্য পড়ে নিবে। অনেক সময় আপনার জ্ঞানমূলক আসতে পারে, তোমরা তাই ভালোভাবে পড়ে নিবে দুইটার জন্য, MCQ আসুক আর জ্ঞানমূলক আসুক, যেটাই আসুক। দেখো, যে দেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি তাকে কি করা হয়, দেশ উন্নত হবে। রপ্তানি মানে কি, ধরো আমার দেশ থেকে, বাংলাদেশ থেকে বিদেশে তারা কি করছে, কোনো পণ্য নিচ্ছে, কোনো দ্রব্য সামগ্রী নিচ্ছে, সেটা হচ্ছে রপ্তানি। অর্থাৎ আমাদের দেশটা কী হচ্ছে, বৈদেশিক মুদ্রা আসছে, যার ফলে আমরা কি হচ্ছি, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা সচল হচ্ছে। তারপর আছে দেখো পণ্য সামগ্রী, বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হচ্ছে চাল, ডাল, গম, তৈজস বীজ, তারপর তুলা, অপরিশোধিত পেট্রোলিয়াম, তারপর হচ্ছে দ্রব্য, তারপর হচ্ছে ভোজ্য তেল, সার, তারপর হচ্ছে কৃষি শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। এগুলো হচ্ছে কি আমদানি করে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব আমদানি করে সেগুলো কি, আমদানি মানে কি, আমদানি রপ্তানি দুইটা করে, কি করে, চাল করে, গম করে, ডাল করে, তারপর তৈজস বীজ, তোলা, এগুলো কি করে, আমদানি রপ্তানি দুইটাই করে, যে সব দেশই, এক দেশ থেকে আরেক দেশে। আর যেসব দেশ থেকে এসব আমদানি করা হয় তার মধ্যে রয়েছে চীন। এই দেশগুলোর নাম মনে রাখবে, চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান। এগুলো হচ্ছে এগুলো থেকে দ্রব্য আমদানি রপ্তানি দুইটাই করা হয়। ঠিক আছে, তাই তোমরা দুইটা মনে রাখবে, এবং কোন দেশটার মধ্যে আমদানি রপ্তানি করে সেটাও মনে রাখবে। সরকারি ও বেসরকারি উভয় খাতে এ ধরনের আমদানি বাণিজ্য চলে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত 2013-14 অর্থবছর আমদানি ব্যয় করা মোট
40,732 মিলিয়ন মার্কিন ডলার। তারপর আছে দেখো 2014 থেকে 15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থ বছরে 41,921 মিলিয়ন মার্কিন ডলার। 2017 সালে 47,500 মার্কিন ডলার। 2018-19 হচ্ছে 56,660 মিলিয়ন মার্কিন ডলার। 2023-24 অর্থ বছরে বিদেশ থেকে 66,725 মিলিয়ন মার্কিন ডলার পণ্য সামগ্রী আমদানি করছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে। কোন দেশ থেকে? চীন থেকে। তোমরা আসলে এগুলো তোমাদের মনে থাকবে না, একসময় আমারও এগুলো মনে থাকতো না, কিন্তু তোমরা মনের মুখস্থ করতে না পারলেও চোখ বুলিয়ে যাবে, যেন তোমরা এমসিকিউতে অন্তত কাবারটা দিতে পারো। ঠিক আছে, না করলেও সমস্যা নেই, পারলে ভালো, এই আর কি। তারপর দেখো বাংলাদেশের রপ্তানি অর্থাৎ আমদানি পড়েছে, তখন আমরা কোন দেশ থেকে আমদানি করা হয়, আমরা আমদানি করি, আর এখন আমরা রপ্তানি, আমাদের দেশ থেকে কোন কোন দেশ রপ্তানি করে। এক সময় পাট ও পাটজাত দ্রব্য ছিল আমাদের প্রধান ও রপ্তানি পণ্য, যার ফলে আমরা কি করতাম? বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানির মধ্যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারত। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। কেন কমে যায়? এখন আমার পড়ব সেটাই। সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জিনোম বা জন্ম রহস্য আবিষ্কার এবং বিশ্বব্যাপী সচেতন বৃদ্ধির ফলে আবারও পাটজাত সামগ্রী রপ্তানিতে সম্পূর্ণ উজ্জ্বল হয়ে উঠেছে। পাট কিন্তু খুবই একটা সেফ একটা বিষয়। ঠিক আছে, আমরা যে পলিথিনটা ইউজ করি, ব্যবহার করি, এটা কিন্তু ঠিক না। আমরা পলিথিনটা কিন্তু মাটির সাথে আমরা যখন কোনো জিনিস কোনো জিনিস বাজার থেকে আনি, তখন আমরা কী করি? পলিথিনটা ফালাই দিই না। ফালাই দিলে কি হয়? ফালাই দিলে কিন্তু মাটির সাথে এটা পচে না, এটা আরও কী করে? আরও ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর সৃষ্টি করে। কিন্তু যদি আমরা পাটটা কী করতাম, এই পাটটা কী করতাম? আমরা ফেলে দিতাম, তখন মাটির সাথে মিশে যেত, তখন আমাদের পরিবেশের কোনো ক্ষতি হতো না। তো এই কাজটা এখন বর্তমানে আবার চালু হতে যাচ্ছে। পাট আর পাট শিল্পের যে ব্যবহারটা ওই যে বাংলাদেশের সম্পূর্ণ উজ্জ্বল হয়ে উঠেছে, আবার নতুন করে চালু হচ্ছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্য সামগ্রী ছাড়াও আরও যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক কিন্তু বাংলাদেশে টপ লেভেলে আছে, তৈরি পোশাক শিল্প। তারপর হচ্ছে হিমায়িত চিংড়ি। তারপর আছে হিমায়িত চিংড়িটাকে কিন্তু হোয়াইট গোল্ড বলা হয়। তোমরা কি সেটা জানো? তোমরা অবশ্যই এটা সার্চ দিবে, তোমরা দেখবে যে কোনটিকে গোল্ড হোয়াইট বলা হয়। তোমরা দেখবে চিংড়িটাকে বলা হয় হিমায়িত চিংড়ি যেটা আছে। তারপর আছে ওষুধ সামগ্রী, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক দ্রব্য। এগুলো বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মান যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি থেকে কী করা হয়? এগুলো আমাদের দেশ থেকে কী করে? রপ্তানি করে। পণ্য সামগ্রী কী করে? রপ্তানি করে। বাংলাদেশের অর্থনীতি সমীক্ষণ 2012-13 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি হয়েছে 27,027 মার্কিন ডলার। 2015 রপ্তানি ছিল 34,257 মার্কিন ডলার। 2016-17 রপ্তানি করা হয় 34,656 মার্কিন ডলার। 2018 অর্থ বছরে হচ্ছে 45,540 মার্কিন ডলার। 2023-24 অর্থ বছর রপ্তানি হয়েছে 44,475 মার্কিন ডলার। এর মধ্যে রপ্তানি আয় শীর্ষ ছিল তৈরি পোশাক শিল্প, যেটাকে আমি একটু বললাম। তৈরি পোশাক শিল্প টপ লেভেলে আছে। ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দক্ষ হচ্ছে তৈরি পোশাক শিল্পে। বাংলাদেশের পণ্যের বড় একটা অংশ আছে যুক্তরাষ্ট্র, বিদেশ থেকে যে বিদেশিরা যে আমাদের দেশ থেকে কি করে? রপ্তানি করে জিনিসপত্র। তো তারা কোন দেশটা বেশি করে? যুক্তরাষ্ট্র করে। আর আমরা কোন দেশ থেকে বেশি আমদানি করি? চীন থেকে। এই দুইটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, দেখো আমদানি ও রপ্তানি গুরুত্ব, গুরুত্বটা কি আমরা এখন দেখবো।
বাংলাদেশে বিদেশ থেকে প্রধানত যেসব পণ্য আমদানি করা হয় যা দেশের জন্য খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার করা হয়, সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিক দেশে কী হবে, খাদ্য ঘাটতি দেবে বা মূল্য বৃদ্ধি পাবে। যদি দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় স্বাভাবিকভাবেই আমাদের একটা আলু কেজি কত 50 টাকা। এখন যদি আলু যদি দেশে ঘাটতি দেখা দেয়, না থাকে, চাহিদার তুলনায় যদি কম থাকে, তখন কি হবে, সে 50 টাকার আলু কী হবে 100 টাকা হয়ে যাবে। তখন কী হবে, দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মানুষে খাদ্য গ্রহণ স্বাভাবিকভাবে করতে পারবে না এবং সবাই স্বাভাবিক কিনতে পারবে না এবং জীবনযাপন খুবই হুমকির মধ্যে পড়ে যাবে। তো এই জন্য দুইটাই দরকার, আমদানি যেমন দরকার, রপ্তানি তেমনইভাবে দরকার, যার ফলে আমরা কী করবো, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। দেখো, আর তাতে দেশের সামাজিক ও রাজনৈতিক অর্থব্যবস্থার অস্থিরতা দেখা দিতে পারে। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ প্রয়োজনীয় পণ্য সুবিধা দামে আমদানি করবে। এই যে বললাম না, ধর আমদানি রপ্তানি দুইটারই কিন্তু প্রয়োজন আছে। রপ্তানি যেমন দরকার আছে, তেমনি আমদানিরও কি আছে, প্রয়োজন আছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এর পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে। তার মধ্যে মূল্যবান হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতি সচল করছে না, এর ফলে দেশ শিল্প সম্প্রসারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ আমরা অন্য দেশ থেকে না এনে আমরা অন্য দেশ থেকে দিতে পারি, সেই বিষয়ে আমরা লক্ষ্য করতে হবে। যার ফলে কি হবে জানো, আমাদের দেশটা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে এবং সক্ষম হবে খুবই তাড়াতাড়ি, এবং আমাদের দেশে স্বাবলম্বী হবে। আর আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো, তত অর্থনৈতিক স্বনির্ভর হয়ে উঠবে। তার জন্য দরকার কি দক্ষ জনশক্তি আমরা খুঁজে বের করা, এবং যারা অদক্ষ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে, দক্ষ মানব সম্পদ হিসেবে কী করা, পরিণত করা। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের শিল্প সম্ভাবনার দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানির বিষয়টি আমাদের দায়িত্ব, আমাদের গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আমদানি রপ্তানি, অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো আমরা আমদানি করার জায়গায় আমরা রপ্তানি করবো বেশি, যার ফলে আমরা কি হবে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আমরা আমাদের দেশটাকে অর্থনৈতিক বিষয়ে আরও সচেতন করতে সক্ষম হব। আশা করি বুঝতে পেরেছ, বুঝতে বাকি নেই। তারপরে সে দেখো, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্প মানে হচ্ছে অর্থাৎ রূপান্তর, যাতে তুমি মানে পণ্য যাতে এক স্থান থেকে, দেখো লেখা আমরা পড়ি, আমরা ওই সংখ্যাটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি সহজভাবে। দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্য অন্য পণ্যে রূপান্তর ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলে। এটা কিন্তু জ্ঞানমূলক আসতে পারে, প্রক্রিয়াজাতকরণ কি। তখন তোমরা কী বলবে, প্রক্রিয়াজাতকরণ কি বলছে, যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে। বিজ্ঞান ও প্রযুক্তি মানে কি, আধুনিকতাকে কি করে, ব্যবহার করে কোনো পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর করা, মানে হচ্ছে যাতে জিনিসটা কি না হয়, পচন না হয়, নষ্ট না হয়। যার কারণে কি বলছে, যে বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিকতার সাথে আধুনিকতা ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করা, যাতে আমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থা করা, সেটাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। আশা করি বুঝতে পেরেছ। প্রক্রিয়াজাতকরণটা কি, এটা কিন্তু জ্ঞানমূলক আসতে পারে। যেসব প্রতিষ্ঠান থাকে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ শিল্প নামে অভিহিত করা হয়। কৃষির বিভিন্ন পণ্যকে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্য পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াজাত গড়ে উঠেছে। অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিস যদি উৎপাদন করি, আমরা কিন্তু এটা একবারে ব্যবহার করি না, কিছু অংশ রেখে দিই এবং ভবিষ্যতের জন্য রেখে দিই। যার কারণ কখনো যদি খাদ্য ঘাটতি এবং দেশে যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, কারণ প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা বলে কয়ে আসে না, তার জন্য আমাদের কিছু সংরক্ষণ করতে হয়, প্রক্রিয়াজাত করতে হয়, এবং পরবর্তী যখন খাদ্য ঘাটতি দেখা দিবে তখন যেন আমরা এটা ব্যবহার করতে পারি। এই জন্য বাংলাদেশে এটার ব্যবস্থা রয়েছে। আর এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ কিছু অংশ যদি তারা সংরক্ষণ করে দেয়, পরবর্তীতে তারা কী করে, যদিও তারা উৎপাদন করতে না পারে, সেই জিনিসটা দিয়ে বা যে উৎপাদনটা দিয়ে তারা কী করতে পারে, তারা জীবিকা নির্বাহ করতে পারে, তারা আয় উৎপাদন করতে পারে। ঠিক আছে, দেখো যেমন শিশু খাদ্য, দুধ জাতীয় মাছ, আখ, তরিতরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। যে বললাম
ভবিষ্যতের জন্য রেখে দেয়, যেন তারা কী করতে পারে, কখনো যদি ঘাটতি দেখা যায় তখন তারা যেন পূরণ করে নিতে পারে, যার কারণে তারা কী করে, প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গ্রহণ করে। দেখো, মনে রাখতে হবে, নিরাপদ খাদ্য তৈরি করতে পারলে তা মানুষের সম্ভাবনাকে আরও বিকশিত করে, আর সেই সাথে দূষণ থেকে মুক্ত থাকতে হবে এই শিল্পকে। আমরা বুঝিয়ে গিয়েছি যে মূল বিষয়টা কি। তারপরে আছে দেখো, বাংলাদেশের কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, অর্থাৎ কৃষি পণ্য তারা যে উৎপাদন করছে, কৃষকরা যে আমাদের উৎপাদন করছে, তো আমরা কিভাবে এটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি। দেখো, আমাদের দেশের মানুষ পূর্বে সনাতন পদ্ধতিতে কি করতো, প্রক্রিয়াজাতকরণ করতো, কারণ তখন আমরা অনেক দেরি হতো আর কি, উৎপাদন করতে দেরি হতো, কিন্তু আধুনিকতার কারণে বর্তমানে এখন খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি উৎপাদন করা সম্ভব হচ্ছে। দেখো, সেটাই বলছে যে আগে সনাতন পদ্ধতিতে কী করতো, উৎপাদন করতো বা প্রক্রিয়াজাতকরণ করতো, খাদ্য উৎপাদন করতো, সনাতন কি লাঙল দিয়ে, তো গরু দিয়ে তারা চাষাবাদ করতো, এগুলো আর কি। কিন্তু বর্তমানে তো এগুলো নেই, তারা আধুনিকতা, উন্নত সার, তারপর হচ্ছে ট্রাক্টর, এগুলো ব্যবহার করার মাধ্যমে তারা কী করছে, উৎপাদন করার সক্ষম হচ্ছে, উৎপাদন করতে পারছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো, যেমন মুড়ি, তারপর হচ্ছে চিড়া, শুটকি, পিঠা, চাল, দই মাটিতে তৈরি করতো। এখন প্রযুক্তি উদ্ভাবনের ফলে খাদ্য পণ্য উৎপাদনের পরিমাণ অনেক গুণ বেড়েছে, তেমন স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলো সংরক্ষণ করা যাচ্ছে। আধুনিকতার কারণে কি হচ্ছে, আমরা বুঝতে শিখেছি, আমাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে, এবং কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কী হবে, আমরা কী করতে পেরেছি, আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছে, এবং আমরা ভবিষ্যতে যেন আরও উন্নত করতে পারি সেই বিষয়ে আমরা আরও নজরদারি রাখার চেষ্টা করছি। তারপরে আছে দেখো, সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণ। আগে মানুষ কীভাবে সনাতন প্রাচীন কীভাবে তারা প্রক্রিয়াজাতকরণ করতো আমরা এখন জানবো। চাহিদা মোতাবেক পণ্য রপ্তানি করা যায় না, অর্থাৎ তারা চাহিদা মতো তারা পণ্য রপ্তানি করতো না। রপ্তানি মানে কি, বিদেশ থেকে তারা বিক্রি করতো না। সংরক্ষণের সমস্যা, তারা জানতো না কীভাবে তারা সংরক্ষণ করবে, কিন্তু বর্তমানে আধুনিকতার কারণে তারা সংরক্ষণের বিষয়টি তারা বুঝতে শিখেছে। স্বাস্থ্যসম্মত না, তারা পরীক্ষা নিরীক্ষা করা যেত, কারণ তাদের জ্ঞান ছিল না, তারা কিভাবে পরীক্ষা করবে। তারা যদি জানতো, তখন যদি তারা পরীক্ষা নিরীক্ষার বিষয়টাই জানতো, তখন তো তারা কী করতো, রপ্তানি বেশি করতো, তারপর সংরক্ষণের বিষয়টা তারা বুঝতে পারতো, যার কারণে তারা তখন অনেক সমস্যা দেখা দিত। কিন্তু আধুনিক পদ্ধতির সুবিধাগুলো কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে উৎপাদিত কৃষি পণ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন পাটের বহুমুখী ব্যবহার, উদ্ভাবনের ফলে মানুষ পাটের কাপড়, ব্যাগ, কারুশিল্প ইত্যাদি লাভবান হয়েছে। পাট কিন্তু সবচেয়ে সেফ একটা দ্রব্য সামগ্রী, ফলে একদিকে কৃষকরা লাভবান হতে পারে, অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোক্তা ও কর্মীগণও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। পণ্য সামগ্রী কর্মীরাও ওইসব পণ্য ব্যবহার করার সুবিধা পেতে পারে। পাট খড়ি থেকে পাটের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে দেশ লাভবান হতে পারছে। একইভাবে কৃষি পণ্য, চাল, আটা, ভুট্টা, টমেটো এগুলো কী করছে, তারা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তাদের শিল্পকে উন্নত করে নিয়ে যাচ্ছে, কারণ তারা বুঝতে শিখেছে কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে রপ্তানি করতে হয়, কীভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়, কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পরীক্ষা নিরীক্ষা করতে এবং কীভাবে এগুলো করলে ভালো থাকে। এই সব কিছু তারা কী করতে শিখেছে, আধুনিকতার সাথে তাল মিলিয়ে করতে শিখেছে। যেমন টমেটো সংরক্ষণ করার তারা কী ব্যবহার করছে, কোল্ড স্টোরেজ ব্যবহার করছে। তারপর হচ্ছে ক্রেতাগণ সারা বছর টমেটো ক্রয় করতে পারছে। মাছ থেকে এখন শুধু শুটকি নয়, টিনজাত করে দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে, প্রয়োজন মতো খাওয়া যাচ্ছে। বিভিন্ন ঋতুভিত্তিক ফল সংরক্ষণ করা যাচ্ছে, ফলে নানা ধরনের রসগোল্লা খাবার উদ্ভাবন করা যাচ্ছে, যা দিয়ে সারা বছর মানুষের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। সরিষা ও তৈজসপত্র প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈজসপত্র সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে। দুধের প্রক্রিয়াজাত শিল্প থেকে মিষ্টি, দই, মাখন পরিবহন, তারপরে শিল্পের যোগান দেওয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশের কৃষিপণ্য দেশ। অর্থাৎ আমরা কিন্তু আধুনিকতার কারণে আমরা বুঝতে শিখেছি কিভাবে মাছ সংরক্ষণ করতে হয়, সবজি সংরক্ষণ করতে হয়, ফলমূল, কাঁচা সামগ্রী, মানে যাবতীয় আমাদের দৈনন্দিন খাবার দাবার, পোশাক পরিচ্ছদ যা কিছু আছে, তখন আমরা কীভাবে শিখতে পেরেছি, আধুনিকতার মাধ্যমে আমরা শিখতে পেরেছি কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কীভাবে রপ্তানি বেশি বাড়ানো যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সেই সবগুলো বিষয় আমরা আধুনিক
প্রযুক্তির মাধ্যমে আমরা পেয়েছি এবং বুঝতে শিখেছি। দেখো, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে যেসব ফসল, প্রাণী, তারপর হচ্ছে ফল ফুল, হচ্ছে গাছ ও বীজে চাষাবাদ করা হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছে। বর্তমানে দুনিয়ায় কৃষিজ পণ্যকে উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে ঔষধ সহ মানুষের জীবন ঘনিষ্ঠনক অত্যাবশ্যক দ্রব্য তৈরিতে ব্যবহার করা যাচ্ছে। আমাদের দেশ তা কাজে লাগিয়ে যেতে সক্ষম হচ্ছে। তবে অতিরিক্ত সার, কীটনাশক ও ব্যবহার প্রাকৃতিক পরিবেশকে ক্ষতি করা যাবে না, এগুলো আমাদের উন্নতিতে। অর্থাৎ আমরা এমনভাবে রপ্তানি করব এবং এমনভাবে উৎপাদন করব এবং এমনভাবে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গ্রহণ করব, যেই ব্যবস্থা গ্রহণ করার ফলে আমাদের কি হবে না, পরিবেশ দূষণ হবে না। কারণ আমরা যদি পরিবেশ দূষণ করি তাহলে আমাদের যে প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা সেটা কি হবে, হ্রাস পাবে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আমরা এমনভাবে কাজ করব যেন পরিবেশ ঠিক থাকে এবং আমরা সংরক্ষণের সমস্যায় না পড়ি, আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি স্বাস্থ্যসম্মতভাবে। সব কিছু আমরা বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদের কী করতে হবে, জোরদার করতে হবে, আমাদের কী করতে হবে, নজরদারি করতে হবে। আশা করি বুঝতে পেরেছ তোমাদেরকে কি বোঝাতে আমি চেয়েছি। তারপরে আছে দেখো, প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা। পুঁজির সমস্যা। পুঁজি মানে কি, যে অংশটা নিয়ে আমি নামবো, আমার পুঁজি মানে ধরো আমি 1 লাখ টাকা নিয়ে নামলাম, ধরো আমি 1 লাখ টাকা দিয়ে নামলাম। এখন আমি যদি 1 লাখ টাকার জায়গায় যদি আমি 10,000 টাকা মানে 10,000 টাকাও যদি আমি কি করতে লাভ না করতে পারি, তাহলে তো আমার পুঁজিটা কি হলো না, কোনো কাজে আসলো না, আমি কোনো লাভ পেলাম না, আর উল্টা কি হলো, আমার ক্ষতি হয়ে গেল। তারপর আছে প্রযুক্তি বিজ্ঞান ও গবেষণার সমস্যা। প্রক্রিয়াজাতকরণে আমরা মানে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগাবো, কিভাবে গবেষণা করবো, প্রযুক্তিটাকে কিভাবে আমরা প্রক্রিয়াজাতকরণ কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করবো, সেটা সমস্যা দেখা দিতে পারে। দক্ষ উদ্যোক্তা শ্রমিকের সমস্যা। দক্ষ যে উদ্যোগ মানে যে পরিচালনা করবে আর শ্রমিক যে কাজ করবে, এগুলো সমস্যা। তারপরে দেখা দিতে পারে পরিবহন যোগাযোগ ব্যবস্থার ত্রুটি। আমরা যে মানে প্রক্রিয়াজাতকরণ করব, পরিবহন যেটা দিয়ে আনবো সেটা কি কোনো সমস্যা আছে কিনা, কোনো অপূর্ণতা আছে কিনা, তার সমস্যা সৃষ্টি করতে পারে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতার অভাব, কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ সুবিধা কম। অর্থাৎ আমরা যে কৃষি পণ্যটা সংরক্ষণ করবো তার সুযোগ সুবিধা কিভাবে, এই প্রক্রিয়াজাতকরণের নানা সমস্যা আমরা দেখা দিতে পারে। কিন্তু যেহেতু সমস্যা আছে তার উত্তরণের কি আছে, ব্যবস্থাও আছে। তা আমরা দেখি এখন সমাধান উপায়টা কি। দেখো, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের নীতিমালা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের নীতিমালা, আমাদের একটা নীতিমালাটা আমাদের মনে মানে কি, আমরা একটা পরিকল্পনা করব এবং সেই মোতাবেক আমরা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। তারপরে দেখো, উচ্চশিক্ষা ও গবেষণার বহুমুখী উদ্ভাবনী সম্পন্ন সুযোগ সৃষ্টি করা। উচ্চশিক্ষা, আমাদের জ্ঞান লাভ করতে হবে, কারণ জ্ঞান লাভ না করলে আমরা কিভাবে বুঝবো যে একটা প্রক্রিয়াজাতকরণে কি দরকার হতে পারে এবং আমরা কিভাবে সমস্যা থেকে বাঁচতে পারি, আমরা কিভাবে বুঝবো। তার জন্য উচ্চশিক্ষা দরকার এবং কি করলে আমরা এই সুযোগ সুবিধা থেকে এবং সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করতে পারবো তা জানতে পারবো। তারপর আছে কি, দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সুবিধা সৃষ্টি করা। দক্ষ উদ্যোক্তাকে যে পরিচালনাটা করবে তার কাজটা দক্ষ হতে হবে এবং যে কর্মসংস্থানে এবং সেই মোতাবেক সে কী করবে, মানুষের সুযোগ সুবিধা সৃষ্টি করে দিবে। তারপর আছে উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো। উন্নত বিশ্বের অভিজ্ঞতা দেখতে হবে কোন বিশ্বে এবং বিশ্বের বিভিন্ন জায়গা দেখতে হবে যে কোন জায়গার মধ্যে অভিজ্ঞতা সম্পন্নভাবে মানুষ প্রক্রিয়াজাতকরণ করছে এবং জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাতে হবে এবং আমাদের জ্ঞানটাকে বাড়াতে হবে। তারপর আছে কি, বাজারজাতকরণ এবং বিদেশ থেকে রপ্তানি করার সুযোগ। বাজারজাতকরণ বিদেশ থেকে আমরা কি করব, রপ্তানি করব। তারপর আছে কৃষিজ পণ্যের বহুমাত্রিক একের অধিক ব্যবহার। কিভাবে আমরা কৃষি পণ্যটাকে প্রক্রিয়াজাত করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই বিষয়ে আমরা ব্যবহারটা কিভাবে তা জানবো এবং মানুষের জীবন এবং তার প্রয়োজনীয় সমস্যা সচেতন সৃষ্টি করবো এবং কোনগুলো করলে আমরা আমাদের এই সমস্যা থেকে বাঁচতে পারি সেই বিষয়গুলো আমরা কি করব, জানবো। তো পরীক্ষায় কিন্তু আমাদের সৃজনশীলে এই পরীক্ষার সমাধান আসতে পারে এবং এর জন্য তোমরা করণীয় কি, এই টাইপের সৃজনশীলগুলো গড় নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিবে। তো
তো এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম আশা করি তোমরা খুবই ভালো করে বুঝতে পেরেছো এবং আমি আশা করি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। তো তোমরা আমার ভিডিওটার সাথে সাথে অবশ্যই যে পড়ে থাকো অবশ্যই ইনশাল্লাহ পারবে। তো না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মিস আমি বুঝতে পারছি না, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো পার্টটা যদি বুঝে থাকো এই অনুশীলনগুলো তুমি পারবে। ফার্স্ট অফ অল তোমরা চেষ্টা করবে যে পারি কি না, আমি চেষ্টা করি। যখন না পারবে তখন আবার পার্টটা বারবার পড়বে। এবং এখানে যে মেন বই যে অনুশীলনগুলো আছে এগুলো ছাড়াও তোমরা গাইডের মানে বাকি প্রশ্নগুলো খুবই সহজে আনসার করতে পারবে। তারপরে আচ্ছা দেখো সৃজনশীল আছে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তুমি যে পার্টটা পড়ো না তোমার সব ইজি, কোনো ব্যাপারই না। তো আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পেরেছি বাংলাদেশের অর্থনীতি জিনিসটা কি। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।